আজকে আমাদের ছোট্ট করে কবিকে শ্রদ্ধা জ্ঞাপন 22শে শ্রাবণ। আমার বন্ধুরা এসছে, কস্তুরী এবং সুইটি, আরও দু একজন আসবে। আমি 22শে শ্রাবণ ও বৃক্ষরোপণ উৎসবের একটা অনুষঙ্গ একটুখানি পড়ি, এটা সবার জানা নয়, বেশি একটু চয়েস করেই পড়বো, একটু 3-4 পাতার পড়া, এটা জানা দরকার। রবীন্দ্রনাথ তো একটা বৃক্ষরোপণ উৎসব বা বর্ষামঙ্গল করেই থাকতেন। পড়ব রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ বই থেকে পূর্ণানন্দ চট্টোপাধ্যায়ের লেখা। গুরুদেব রবীন্দ্রনাথ বৃক্ষকে দেখেছেন প্রাণের আদিম প্রকাশ, আদি প্রাণ রূপে। সৃষ্টির প্রথমে যখন সবে জল থেকে মাটি মাথা তুলে নিঃশ্বাস নিতে শুরু করেছে, তখন বৃক্ষই প্রথম আহ্বান করেছে প্রাণকে। তাই সমস্ত প্রাণীর পূর্বপুরুষ বলে গুরুদেব তার বৃক্ষ বন্দনায় বৃক্ষ বা উদ্ভিদকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। প্রাণহীন জড় পৃথিবীকে সবুজ করে তোলার কঠিন কাজ গ্রহণ করেছে উদ্ভিদ। বৃক্ষরোপণের গানেও দেখা যায় বৃক্ষকে গুরুদেব আহ্বান করেছেন মরু বিজয়ের কেতন উড়াও বলে। বৃক্ষবন্দনা মানেই প্রাণের পূজা। শান্তিনিকেতন এককালে ছিল একটা বিরাট শূন্য মাঠ, মাঝে মাঝে কয়েকটা শাল, তাল, ছাতিম ছাড়া আর সবই মরুভূমির সামিল। এখন তো সেই মাঠ গাছপালায় ভরে গেছে। দেশব্যাপী জড়ত্বের মরুভূমির মধ্যে শান্তিনিকেতন এনেছিল শিক্ষায়, সংস্কৃতিতে নতুন প্রাণ। তারই প্রতিরূপ ভুবনডাঙ্গার বন্ধা মাঠের এই রূপান্তর। তাই কবির বৃক্ষবন্দনা রূপ নিয়েছে বৃক্ষরোপণ উৎসবে। আমি এতটা পড়ছি না, এটা একটা কবির বৃক্ষরোপণ উৎসবের অনুষঙ্গ, কিন্তু ঘটনাচক্রে সেই বৃক্ষরোপণ উৎসবের সময়ই কবির মহাপ্রয়াণ হয়েছিল। সেই সময় 5ই শ্রাবণ আয়োজন হলো বৃক্ষরোপণ আর বর্ষামঙ্গলের একসাথে। প্রবাসী পত্রিকায় তার সংক্ষিপ্ত বিবরণ আছে। এবার বর্ষা উৎসব উপলক্ষে শান্তিনিকেতনে বৃক্ষরোপণ অনুষ্ঠিত হইয়াছিল। অনুষ্ঠান ক্ষেত্রে রবীন্দ্রনাথ, অধ্যাপক, ছাত্রছাত্রী ও দর্শকরা সমবেত হইবার পর ছাত্রীনিবাস হইতে ছাত্রীরা সুন্দর সুরুচিসঙ্গত বেশভূষায় সজ্জিত হইয়া গান করিতে করিতে সেখানে আসিলেন। তাহাদের সঙ্গে 2 জন ছাত্র একটি পত্র পুষ্পে শোভিত ডুলিতে একটি বৃক্ষ শিশুকে বহন করিয়া আনিলেন। কি সুন্দর দৃশ্যটা, মানে কত যত্ন করে প্রাণের এটাকে নিয়ে আসা হলো। প্রতিমা দেবী তখন ইউরোপে। গুরুদেব তাকে লিখছেন, তোমার টবের বকুল গাছটাকে নিয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠান হলো। পৃথিবীতে কোনো গাছের এমন সৌভাগ্য কল্পনা করতে পারো না। সুন্দরী বালিকারা সুপরিচ্ছন্ন হয়ে শাঁখ বাজাতে বাজাতে, গান গাইতে গাইতে গাছের সঙ্গে সঙ্গে যজ্ঞক্ষেত্রে এলো। শাস্ত্রী মহাশয় ব্র্যাকেটে বিদূষিকর সংস্কৃত শ্লোক আওড়ালেন। আমি একে একে 6টা কবিতা পড়লুম। এখনকার শিশু বিভাগের ঠিক সামনেই যে বকুল গাছটি একা দাঁড়িয়ে আছে, ওই হলো সেবারের বৃক্ষ শিশু। বড় হয়ে গেছে গাছটা। সেদিনের সেই বৃক্ষ শিশু আজ সতেজ হয়ে বছরের পর বছর শিশু বিভাগের ছেলেদের দৌরাত্ম্য আর অত্যাচার হাসি মুখে সয়ে চলেছে। যাই হোক, এই বৃক্ষরোপণ অনুষ্ঠান বর্ষামঙ্গল উৎসবের দিনেই আয়োজিত হয়েছিল। সেবারের উৎসবপত্রে লেখা আছে, বর্ষা উৎসব উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠান। গুরুদেবের মৃত্যুর আগে পর্যন্ত ওই প্রথাই প্রচলিত ছিল। বর্ষামঙ্গল আর বৃক্ষরোপণ উৎসব একই দিনে অনুষ্ঠিত হয়ে আসছিল, বুঝলে? বৃক্ষরোপণ আর বর্ষামঙ্গলটা একই দিনে হচ্ছিল গুরুদেবের মৃত্যুর আগে অবধি। সেদিনের সেই অনাড়ম্বর উৎসবের এক সুদর্শন বর্ণনা তুলে দিই। 26শে শ্রাবণ 1336। আজ সমস্ত দিন ছুটি ছিল। সকাল থেকেই সুরেনবাবু, নন্দবাবু বৃক্ষরোপণ উৎসবের ক্ষেত্র সাজাইতেছিলেন। তো খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে করা হয় ওখানে উৎসবটা। এবার কদম গাছ পোতা হবে। সেবার হয়েছিল বকুল গাছ পোতা, এবার কদম গাছ পোতা হবে। আজ সকালেই গুরুদেব একখানি নতুন গান রচনা করেন। তাহা সন্ধ্যায় গীত হয়। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়া, সবার জানা। বিকাল 2টায় কলাভবনে ছেলেরা সকলে সমবেত হয়। পঞ্চভূতকেও নন্দবাবু সাজাইয়া দেন। মেয়েরা বোর্ডিং হতে রঙিন কাপড় পরিয়া আসে। কলাভবন হইতে ছেলেমেয়েরা দিনুবাবু, খিতুবাবু প্রায় 55 জন এক শাড়ি দিয়া চলিতে থাকে। উৎসবই বটে। সঙ্গে শান্তি মাদল বাজাইয়াছিল। শান্তি মানে শান্তিদেব ঘোষ। বৃক্ষটি মাসজি ও আরিয়েম বাবু বহন করে আনেন, মানে বাঙালি কেউই নন। গন্তব্যস্থলে পৌঁছাইলে একটি গান হয়। তাহার পর গুরুদেব পঞ্চভূতের এক একটি কবিতা পাঠ করেন। লতিকা, ক্ষিতি, অপতেজ, মরুদ্বোম এর সিম্বল সম্মুখে রাখিতেছিল। তথা হইতে সেইরূপ শাড়ি দিয়াই সিংহসদনে বর্ষামঙ্গলের জলসাস্থানে যাই। আসরের পশ্চিম পার্শ্বে গুরুদেব, পূর্ব পার্শ্বে অবনীন্দ্রনাথের আসন ছিল। সঙ্গীতের মাঝে উভয়েই স্বরচিত 2টি লেখা
পাঠ করেন। কলিকাতা হইতে পাখি আনা হইয়াছিল। এটা কি হলো? কলিকাতা হইতে পাখি আনা হইয়াছিল। হারে রে 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 আমায় ছেড়ে দেরে দেরে, এই গানটির সময় ওই পাখিগুলিকে ছাড়িয়া দেওয়া হইবে বলিয়া, কিন্তু পাখিগুলি উড়িতে পারিল না, তাই দু একটি বাদে আর ছাড়া হয় নাই। পরের বছর 1349 সালে গুরুদেবের প্রথম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হইল 22শে শ্রাবণ। সেবার ঠিক হলো গুরুদেবের মৃত্যুদিনেই শান্তিনিকেতনে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন হবে। বিশ্বভারতী নিউজের 1942 সেপ্টেম্বর সংখ্যায় মৃত্যুবার্ষিকীর পর প্রকাশিত। শ্রী অমিয় চক্রবর্তী এক আবেদনে জানালেন, গুরুদেব সারা জীবন ধরে স্মৃতিসভা ইত্যাদিতে বিরূপ ছিলেন, পছন্দ করতেন না স্মৃতিসভা, বিরূপ ছিলেন। সেজন্যে আমরা যেন 22শে শ্রাবণে স্মৃতিসভা ইত্যাদি করে কালক্ষেপ না করি। নিউজের ওই সংখ্যাতেই বিশ্বভারতী কর্তৃপক্ষ ঘোষণা করেছেন যে 22শে শ্রাবণ উদযাপন করবার জন্য ওই দিন বিশ্বভারতীর বিভিন্ন বিভাগের ছুটি থাকবে বলে স্থির হয়েছে। আরও স্থির হয়েছে যে আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে গুরুদেবের মৃত্যুবার্ষিকী পালন করব। এই উপলক্ষে শান্তিনিকেতন ও সন্নিকটস্থ গ্রামগুলিতেও বৃক্ষরোপণের আয়োজন করা হবে। সেই মতোই তারপর থেকে 22শে শ্রাবণের দিনটা বর্ষামঙ্গল এবং বৃক্ষরোপণ উৎসব পালিত হয় শান্তিনিকেতনে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিন। এসো, খুব সুন্দর, মানে তুমি যে কি মিস করলে সত্যি। এসো 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 এসো। ছবি তোমার, এই যে ছবি। এই যে ছবি। আমি তো যেটার জন্য একটু নাস্তিক প্রকৃতির, কারণ আমার বুঝতে পেরেছি ও কেন দেরি করে এসেছে। এই জিনিসটার জন্য পড়ানো যাবে ওখানে, দেখো ওই মাথার পিছনে যা, হ্যাঁ ওই তো জায়গা আছে। ওইটাই হয়ে যাবে। তুমি দুটোতেই হুক আছে, হ্যাঁ। ওটা কেটে দিই, একটু কেটে দিই, ভালো হবে। হ্যাঁ কাঁচি দিয়ে সুবিধা হবে। ছবিটা নামিয়ে নাও। তো প্রথম গানটাই গাইবো গভীর রজনী। পরিচিত? পরিচিত না, গাই একটু। হ্যালো, এটা আমার খুব পছন্দের গান। আজকে যেহেতু 22শে শ্রাবণ, খুব একটা খুশির গান গাইতে ইচ্ছে করবে না, আমাদের একটা তো মন ভারের ব্যাপার থাকেই। তবু তার স্মৃতিকে টেনে নিয়ে চলাটা একটা আমাদের, আমি মনে করি, নৈতিক কর্তব্য, তাই না? সেইটুকুই করছি আর কি। চলো, এটা আমার খুব পছন্দের গান। এর সঙ্গে মজার কথা পাখো আজ। সুদূর সিন্ধুর
খুবই পছন্দের গান আমার। আজকের যেন মনে হলো এটা, যেদিন রবীন্দ্রনাথের শরীর গেছিল একেবারে হাহাকার চারদিকে, কাতারে কাতারে লোক, ভাবতেই পারছে না। রবীন্দ্রনাথ তো চেয়েছিলেন শান্তিনিকেতনে শেষ নিঃশ্বাস, কিন্তু সেটা তো ভক্তরা মানতে পারেনি আরও বাঁচিয়ে রাখার জন্য। খুব কষ্ট পেয়েছেন শেষের দিকটা। পোস্ট করেছি আজকে আমি, খারাপ লাগছিল দেখে। তবু সে সময়কার কিছু ছবি ভিডিও পাওয়া যায়, খুব অল্প ভিডিও পাওয়া যায়। আচ্ছা, মুক্তছন্দ গাই, তবু মনে রেখোটা গাই, গেয়ে নি। এই গানটা রবীন্দ্রনাথের গলায় কবিতা হিসেবে শোনা যায়, কিন্তু অনেক আগের রেকর্ডিং বলে হয়তো তখন সেরকম রেকর্ডিং ব্যবস্থা ছিল না। গলাটা খুবই খারাপ, যা তবু মনে রেখো খুব খারাপ লাগে, কিন্তু এটা রবীন্দ্রনাথের অরিজিনাল গলা নয়। কারণ বহু লেখায় এরকম বর্ণনা পাওয়া যায় যে রবীন্দ্রনাথের জলদ গম্ভীর গলা ছিল। এটা আমরা ধরে নিতে পারি রেকর্ডিংয়ের প্রবলেম বা মাইকিংয়ের কিছু প্রবলেমের জন্য, বা অনেক দীর্ঘদিনের সঞ্চয় বলে হয়তো নষ্ট হয়ে যায় না অনেক সময়, সেসব কিছু একটা হবে। তবু মনে রেখো আরেকটা খুবই আজকের দিনের প্রাসঙ্গিক গান বলেই আমার মনে হয়, গাই। তবু মনে রেখো যদি দূরে যাই চলে, তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে, মনে রেখো মনে রেখো, যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও ছায়ার মতো আছি না আছি, যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও ছায়ার মতো আছি না আছি, মনে রেখো
নিচে গাইতে পারি না, গলা ব্যথা হয়ে যায়, একটু হাই। এই গানটা তবু মনে রেখো। এমন কোনো বিষয় আছে যেটার ব্যাপারে রবীন্দ্রনাথ ঠাকুর লেখেননি? সব টপিকের উপরে সব লেখা হয়ে গেছে, সমস্ত সব topic। সব। উনি নিজের ব্যাপারেও লিখেছেন, উনি পরের সব কিছুর সবার ব্যাপারেও লিখেছেন। মানে আমি তাই ভাবি যে আমাদের মনের কথাগুলো এত সুন্দর করে কি করে বলে গেছেন। আমি তো ভাবি সব 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 প্রত্যেকটা গান সাথে এত রিলেট হয়, মানে যে গানটাই শুনি না কেন মনে হয় যেন জীবন আমার কথা একদমই আমার সাথে মিলে যাচ্ছে, একদমই। একদম। আচ্ছা, তোমাদের কিছু চয়েস থাকলে বলো, চেষ্টা করি গাইবার। চয়েস আছে কিছু? না না, চলবে আমার চয়েস? একদম। এটাও রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করেই বলা যায়, গঙ্গা জলে গঙ্গা পূজার মতো আর কি। আর তো কিছু জল পেলাম না জীবনে, আমি পুজো করা। প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি করি জোড় করো হে ভুবনেশ্বর, দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি তোমারও অপার আকাশের তলে বিজনে বিরলে তোমারও অপার আকাশের তলে বিজনে বিরলে নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াবো তোমারি সম্মুখে, প্রতিদিন আমি তোমারও বিচিত্র এ ভব সংসারে কর্ম পারাবার পারে নিখিল ভুবন লোকের মাঝারে দাঁড়াবো
গাও তোমারি সম্মুখে প্রতিদিন আমি। প্রেয়ার সং, হ্যাঁ, প্রেয়ার সং। পূজা পর্যায়। রবীন্দ্রনাথের তো অধিকাংশ গান পূজা পর্যায়, মানে পূজা পর্যায় আর প্রেম পর্যায়ের গানগুলো আলাদা করে ধরলেও বোঝা যায় না অ্যাকচুয়ালি কোনটা। প্রেমের গানগুলোও পূজা লাগে, পূজার গানগুলোও প্রেম লাগে, প্রেমই পূজা অ্যাকচুয়ালি। যেই গানটাই দেখি সেই গানটাই মনে হয় গাই। সব গানই খুব সুন্দর। আচ্ছা, তোমাদের কতক্ষণ সময় আমাকে বলো, আমি সেই হিসেবে তো গান চয়েস করবো। তারপর আবার একটু পেট পুজোর ব্যবস্থা আছে, তুমি করো। করে যাবো। সুন্দর গান এটা, তোমরা শুনেছো কিনা জানি না। এসব গান তো ওরা গায় না কেউ, পরিচিত কিছু গানই শুনবে, একগুচ্ছ গানই গাইছে সবাই এদিক ওদিক। রবীন্দ্রনাথের প্রায় 2,500 গান। আমার খুব আফসোস হয় যে বাকি গানগুলো মানুষরা চিনতে পারে না, জানতে পারে না, কারণ বাকি গানগুলো গাইতে গেলে একটু চর্চা দরকার। চর্চা দরকার। পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে, পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে,
লম্বা গান, জটিল গানের। বাবা গিটারে বাজাতো। ও আচ্ছা আচ্ছা, অন্য গান দেখো না, দেখো অনেক গান আছে। এটা একটা রবীন্দ্রনাথের পূজা পর্যায়েরই গান, এ পরবাসে রবেকে, খুব গভীর গান, শুনেছো কিনা শুনলে বুঝতে পারবে। এটাও খুব পছন্দের গান আমার। এটা একটা সিগনেচার গান রবীন্দ্রনাথের। দেখলে গান তোমরা? হ্যাঁ দেখছি, প্রচুর প্র্যাকটিস প্র্যাকটিস করে নিই, তারপরে বন্ধ করলাম আমি। তোমারে
জানি শুধু তুমি আছো তাই আছি, তুমি প্রাণময় তাই আমি বাঁচি, যত পাই তোমায় আরো তত যাচ্ছি, যত জানি তত জানি নে, রয়েছো জানি আমি তোমায় পাবো নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর, জানি আমি তোমায় পাবো নিরন্তর, লোক লোকান্তরে যুগ যুগান্তর, তুমি আর আমি মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে, রয়েছো নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছো নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছো গোপনে, রয়েছো নয়নে নয়নে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছো নয়নে নয়নে। এই হচ্ছে রবীন্দ্রনাথ। কে বলবে এটা রিহার্সাল নেই? একদম রিহার্সাল কে বলবে? আর ওর গলাটা গলার ভেঙে যায় বলে না, খুব কষ্ট আছে। আমি ওই জন্য টানলাম হ্যাঁ, যে, কিন্তু কিছু বোঝা যায়নি তোমার গলা ভাঙা, এবং আমরা দুজন যে কোনোদিন বসিনি জীবনেও, হ্যাঁ, কি এটা ভালো বোঝা গেল। লাগছে, খুব ভালো লাগছে, আমি এরা ভিডিও বলবে করছি আমি না। তো গাইছি না, আমি তো খুব আরাম, আমিও গাই না এইসব গান, পারবে না আমি গাইলে একটু ভাবি ইঞ্চ মিলিমিটার এসব ভাবতে ভাবতে দেখা যায়, অন্যদিকে মনটা দিই না, আমি গানে ঢুকলে গান গাইতে পারি না সত্যি। আর আজকের দিনটা বিশেষ করে হঠাৎ মনে হচ্ছিল, মনে এত মন ভালো হয়ে গেল, সে আলোচনায় আর যাবো না। রবীন্দ্রনাথ ছিলেন বলেই আমরা বোধহয় বেঁচে আছি। আমি খালি ভাবি যে বৃষ্টি পড়ছে এত ভালো লাগে কেন? রবীন্দ্রনাথ শিখিয়েছিলেন ভালো লাগতে। কচি পাতা হচ্ছে, আমি ওপর থেকে দেখতে পাই, জানো তোমরাও দেখো নিশ্চয়ই, সবুজ, প্রথমে ডিপ সবুজ, তারপর ঝরে গেল, কিরমাটা হয়ে গেল, তারপরে সেই একটা অদ্ভুত রঙের বসন্তকালে, সব দেখি আর ভাবি এইসব দেখা কি রবীন্দ্রনাথ শিখিয়েছিলেন বলে তো দেখতে পেরেছি, তাহলে কি করে জানতাম যেটা একটা সৌন্দর্য আছে বলো? প্রতিটা জিনিস, প্রতিটা সব কিছু, গাছের তলায় একেবারে ঘাস থেকে ধুলো থেকে আকাশ অব্দি, আকাশে ভেসে যাচ্ছে, ও লেখা কবিতা, মেঘ ভেসে যাচ্ছে, সেটাও যে সুন্দর। গাছের তলায় পড়াশোনা। এখন অনেকটাই যা হয় কালের প্রকোপে অনেকটাই স্তীমিত, গাছ চলে অন্যদের চেয়ে অন্যরকম, প্রকৃতির মাঝে তারা থাকে, মানে কিছু বলার নেই। আচ্ছা, আর কি গাইবো বলো তো? তুমি রবে নীরবেটা গাও। বহুদিন গাইনি, গাইবো? হ্যাঁ, গাও না, খুব ভালো লাগে এই গানটা। বহুদিন গাইনি, একসময় খুব গাইতাম, গাইছি। এটা আমি পিয়ানো বাজিয়ে খুব গাইতাম একসময়, তোমার পিয়ানো তো রেডি আছে। অনেকটু ছাড়া পড়ে গেছে, চলছে আবার চেষ্টা। মানে গান যেভাবে কনফিডেন্টলি গাইতে পারবো, পিয়ানোটা এখন হচ্ছে বিগিনার। বিরক্ত করলে তুমি পিয়ানোতে গিয়ে বসবে মনে হচ্ছে। দিদি বলছে তোমরা আসছো বলে আমি মাসে আসলাম। একটা দিন করে দিদিকে বিরক্ত করতে হয়। একদম, গানে আমার কোনো বিরক্তি, গানে কোনো বিরক্তি নেই আমার।
আমি ঘন্টার পর ঘন্টা অনর্গল গান গাইতে পারি, গান শেখাতে পারি। দিদি একলা পড়ে গেছে, বুঝেছো? জয়বিলের পলিটিক্সে দিদি শুধু গানই গাইবে। সিরিয়াসলি তোমরাও চ্যাপ্টার ক্লোজ করে দিয়ে চলে এসো গান বাজনা। আমার মনে আছে সেই বছরটা যখন এমন ভাবে আমাদের না, আমি কিন্তু দেখি হচ্ছে এগুলো দেয় না ভিডিও। তুমি রাবে নীরবে হৃদয়ে মম, তুমি রাবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথে নিশাব, তুমি রবে নীরবে মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথে নিশাব, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সকল সপন, তুমি ভরিবে সৌরভে নিশীথে নিশাব, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আমি একদম শেষের দিকটা একটু পড়ি। আগস্টের 6 তারিখে জোড়াসাঁকোর বাড়ি মানুষের ভিড়ে ভরে গেল। কবির মৃত্যু সম্ভাবনা প্রবল হয়েছে। খবর রটতেই মানুষ দলে দলে ছুটছে জোড়াসাঁকোয়। ভিড় ঠেকানো যাচ্ছে না কিছুতেই। বিভ্রান্ত রানী মহালানবীশ রথীবাবুর অনুমতি নিয়ে কবিরাজ বিমলানন্দকে ডেকে আনতে গেলেন। উনি বললেন, আমার কাছ থেকে মানুষটাকে কেড়ে নিয়ে অপারেশন করালে এখন তো আমার কিছুই করার নেই। মানে এ বললেন কবিরাজ বিমলানন্দ, উনি কবিরাজ, আর ওনার তো রবীন্দ্রনাথের চিকিৎসক ছিলেন অ্যাকচুয়ালি সেই সময় বিধানচন্দ্র রায়। হ্যাঁ, রানীচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের খুব কাছের মানুষ ছিলেন। ওনার একটা বইও আমার কাছে, এই বইটা রানীচন্দ্রের স্মৃতিচারণা, পুরো বইটা, যে সবুজ বইটা, এই বইটা রানীচন্দ্র। রানী কাতরভাবে বললেন, একবার শেষ চেষ্টা করুন না। বিমলানন্দ বললেন, শেষ চেষ্টা করতে গেলে আগে ওই MB693 ওষুধটা বন্ধ করতে হবে, না হলে আমি ওষুধ দিলে কাজ হবে না, আরও খারাপ হবে। রথীন্দ্রনাথ এই বৃত্তান্ত শুনে রানীকে বললেন বিধানচন্দ্র রায়কে গিয়ে কবিরাজ মশাইয়ের কথাটা জানাতে। বিধানচন্দ্র রায় সব শুনে ক্ষেপে লাল। রানীকে ধমক দিলেন, সেই সঙ্গে বললেন, কবির এইরকম অবস্থায় একদিনের জন্য MB বন্ধ করা যাবে না, আমার মতে আরও বেশি ডোজে দেওয়া উচিত হবে।
বিফল মনোরথ রানী মুখ কালো করে ফিরে এলেন। তার বাড়িতে স্বামী গুরুতর অসুস্থ, এদিকে নিজের বাড়িতেও স্বামী অসুস্থ, এদিকে রবীন্দ্রনাথ। প্রতিদিন বেলঘড়িয়া জোনাসাঁকো করে করে তিনি ক্লান্ত, বিশেষত স্নায়ুচাপে বিধ্বস্ত। তাকে ভেঙে পড়তে দেখে কবিকন্যা মীরাদেবী বললেন, তুমি ভাই এবার বাড়ি যাও, প্রশান্ত অসুস্থ, সে একা রয়েছে। ছলো ছলো চোখে রানী বললেন, আমি যে কবিকে কথা দিয়েছিলাম শেষ পর্যন্ত ওর কাছে থাকবো। মীরাদেবী সস্নেহে বললেন, তুমি যাও, সেরকম সময় যদি হঠাৎ উপস্থিত হয় আমি তোমাকে ফোন করে ডেকে নেব। এটা একটা ছোট্ট পার্ট। তারপরে তো 8ই আগস্ট কবির শরীর গেল। রানীচন্দ্র অনেক স্মৃতিচারণ করেছেন রবীন্দ্রনাথের সঙ্গে, বহু সময় উনি কাটিয়েছেন এবং ওনার কাছে বহু তথ্য আমরা পেয়ে থাকি রবীন্দ্রনাথ সম্বন্ধে। তার মধ্যে এটা একটা তথ্য, এটা ওনার স্মৃতিচারণ থেকে তুলে নেওয়া। আজকের মতো আমাদের কবি শ্রদ্ধার্ঘ্য শেষ হোক। তোমরা এলে, সবাইকে ধন্যবাদ। আমরা খুব ছোট করে নিজেদের মতো করে করলাম একটা ছোট্ট স্মৃতিচারণ। তোমাদের ছোট ছোট পার্টিসিপেশন অনেক বড় হয়ে থাকবে এটা স্মৃতিতে, আশা করি এটা আরও বড় হবে। আমার অবশ্যই খুব ভালো লেগেছে। রবীন্দ্রনাথকে ঘিরে যে কোনো জিনিস আমার জীবনের সবচেয়ে বড়, মানে কি বলবো, পাওয়া বলতে পারো রবীন্দ্রনাথকে ঘিরে। কিন্তু রবীন্দ্রনাথ আমার এত রক্তে মিশে গেছেন, মানে আমি মনে করি আমি বহুদিন রবীন্দ্রনাথের গান গাইবার জন্য সেজে গুজে বসি না, শাড়ি পরে বসি না, আমার ঠিক মানে আসে না। দেখেছো, ফুলও দিইনি। খুব নিজের কাছের ঘরের মানুষ মনে হয়। ঘরের মানুষ, নিজের বাবা মাকে, স্বামীকে, ছেলে মেয়েকে তো আমরা ফুল দিই না, ততটাই কাছের মনে হয়, নিজের বন্ধু। আমার যেন চলতে ফিরতে, ঘুরতে উঠতে বসতে রবীন্দ্রনাথ আমার কাছে ভীষণ সহজ সরল একটা বিষয়। আরও মনে হয় আরও জানি, আরও চাই, আরও করি। তোমরা একটু একটু বলো না মাইকটা নিয়ে, তোমাদের কি ফিলিংস, আমরা ভবিষ্যতে আরও কি করতে পারি, একটু একটু করে বলো। তোমরা থেকে যাবে আমার স্মৃতিতে। একটু ভাবো না, ছোট্ট কিছু বলো। কস্তুরী শুরু করো না, গুছিয়ে দেখো। তোমরা সবচেয়ে জানো তো, আমি একটা তোমাদের বলি, খুব আমার এই যে বললাম আমি কোনো অনুষ্ঠানে গান গাই না, একদম গাই না। আমার এটা বহুদিন থেকে, গত বাণী নিকেতন জানো তোমরা কেউ? বাণী নিকেতন, আমি বাণী নিকেতনে একবার গান গাইতে গেছিলাম। সালটা হবে 2014 হবে। তখন আমি অনেক মোটা সোটা অন্যরকম। সেইখানে আমি, ওটা ছিল 25শে বৈশাখের প্রোগ্রাম, একটা গান গাইলাম। অনেকেই গাইছে, আমিও গাইলাম। গানটা ছিল তোরা শুনিস নি কি শুনিস নি, খুব সুন্দর গান, আমার খুব পছন্দের। ওই যথারীতি কারণ আসোনা গান, কম শোনা গান, গীতাঞ্জলির গান ওটা। গানটা গাইলাম, একজন বয়স্ক ভদ্রলোক রবীন জেঠু আমাকে না ডেকে আমার নাম্বারটা নিলেন। মা তুমি কোথায় থাকো, তোমাকে তো চিনি না। আমি দিলাম নাম্বার। তখন আমি রামতলায় এসেছি, আমাকে সত্যি কেউ চেনে না, একজনের থ্রুতে আমি গেছিলাম গাইতে। সেই ভদ্রলোক আমৃত্যু আমাকে তার সাহিত্য সভায় গান গাওয়ার জন্য ডেকেছেন। উনি এই 3 মাস হলো গত হয়েছেন, বয়স হয়েছিল। সেই জেঠু, তার সাহিত্য সভায় থাকতো সব বয়স্ক মানুষেরা, সব 70-80, 20 জন থাকতেন, কেউ কবি, কেউ সাহিত্যিক। সেইখানে আমি গান গাইতাম, আমার পছন্দ। আমি যখন গান গাইতাম, বিশ্বাস করো, 2টো গান 4টে গান, প্রচুর গান গাইতাম না, 4টে গান গাইবে মা তুমি। একটা মানুষ নড়তো না এবং গানগুলো তারা শুনতেন। এইটা হচ্ছে জীবনের পাওয়া। আজকে আমি 22শে শ্রাবণে কোথাও গাইতে যাইনি, আমার কোনো মাইক নেই, কোনো শ্রোতা নেই, কিন্তু এই যে তোমরা নিজে থেকে এসছো না, সত্যি এটা আমার পাওয়া, এটা আমার বড় পাওয়া। জয়ভিলের অডিয়েন্স, কোথাও অডিয়েন্স লাগে না, এইটা একটা না মনে থাকে যাবে সারা জীবন। সবচেয়ে বড় কথা যে বলতে পেরেছে যে যাবো। আজকাল কেউ কারো গুণপনা চোখে দেখে না। তুমি ভালো গাও, আমি বসে তোমার গান শুনবো, এরকম বলার লোক খুব কম আমার অভিজ্ঞতায়। বা তোমার গুণটা আমাকে মুগ্ধ করে বলার লোক কিন্তু খুব কম। যে 2টো গান গাইলাম তোমরা শুনলে বসে, আমি পরম তৃপ্তি পেয়েছি। আমি আশা করব তোমরাও এরপর পার্টিসিপেট করবে। আমরা যেটুকু পারি এগিয়ে যাব, জীবনের কোনো ধনই ফেলা যায় না, তাই তো? এগিয়ে যাব, আমার তাই মনে হয়। তোমাদের এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ। আদারওয়াইজ হয়তো আমার প্রতিদিনের মতো আজকেও দিন কেটে যেত। রবীন্দ্রনাথ তো প্রতিদিনের। 22শে শ্রাবণ উপলক্ষে দিদি তুমি কিছু গাও, তুমি কিছু লাইভ দাও, আমাকে অনেক রিকোয়েস্ট এসছে। আমার তো পেজে বেশ 5,500 মতো শ্রোতা আছে, প্রচুর রিকোয়েস্ট এসছে। আজকে তো 22শে শ্রাবণ, আমি কাউকে বোঝাতে পারি না, আমার কাছে 22শে শ্রাবণ 25শে শ্রাবণ সবই এক, আমি কি গাইবো। তবু মাঝে মাঝে উপলক্ষ লাগে, আমাদের বসার একটা উপলক্ষ লাগে, উপসর্গ লাগে। আমি বসলাম তোমরা এলে বলে, না হলে হয়তো সেই সংসারেই দিন কেটে যেত ভাবতে ভাবতে যে আজকে 22শে শ্রাবণ। ধন্যবাদ। বলো। আজকে আমার খুব ভালো লাগলো, মানে অনেক দিন বাদে আমি এই মানে অ্যাম্বিয়েন্সটা পেলাম। গান বাজনা বরাবরই ভালোবাসি, বাবা গিটার বাজাতো, ইলেকট্রিক গিটার,
ওই স্ট্যান্ডের ওপর যেটা হাওয়াইয়ান। হাওয়াই গিটার। আমিও বাজাতাম একসময়। মা এখনো গান গাইছে, এখন ব্রহ্মসঙ্গীতে চলে গেছে। তো নিজের যেন কোথাও একটা খামতি আছে যে আমি তো ওই লেভেলে যেতে পারিনি, শুনতে ভালো লাগে কিন্তু সেটা খুব মিসিং ব্যাপারটা। তো আমার মনে হলো এখানে আসলে আমি ওই জিনিসটা পাবো, একজনই চলে এসেছি। ঠিক জায়গায় এসেছো। সত্যি ধন্যবাদ, ধন্যবাদ দিয়ে ছোট করবো না, এটা খুব ভালো প্রচেষ্টা, ভেবেচিন্তে যে এসছো। একটা কিছু তো মানে দরকার, মানে আমি যে গানটা শুনলেও মানুষের মনের মধ্যে হয় যে হ্যাঁ করবো, শুনলাম, শুনবো, থাকবো, করবো। একটা একটা এটা একটা ভালো সময়, কোয়ালিটি। একদম। সারা বছরের যে চাপ একটা দিনে, এটা নিয়ে বলো। সারা বছরের চাপ একটা দিনে এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে অনেকটাই কমে যায়। আমার তো সারা সপ্তাহের চাপ আজকে কমেই গেল। সেই তো, আর- নিশ্চিন্ত হয়ে বসে তো হয় না আমাদের কিছু না। আর মানে 22শে শ্রাবণ বলে আজকে আলাদাভাবে যে অনুষ্ঠান করছি সেটা নয়, মানে রবীন্দ্রনাথকে ইচ্ছা হয় মাঝে মাঝে যে মনে করি তার গানের মধ্য দিয়ে মানে নিজেদের জীবনগুলোকেও হ্যাঁ। দেখতে ইচ্ছা করে যে হ্যাঁ সত্যি আমাদের জীবনগুলোকে নিয়েও রবীন্দ্রনাথ লিখেছিলেন, কি করে লিখলেন এত। আমি তো ওটাই বলছি যে সব টপিকের ওপর লেখা আছে, এত এত মানুষ, সবার মন আলাদা, সবাই থট আলাদা, কিন্তু ঠাকুর যখন গানগুলো লিখছিলেন উনি বেলুর মঠেও গানটা গাওয়া হচ্ছে, তোমারও অসীমে, তোমারও আসে। মহারাজা এই গানটা গাইবে। গাইলাম না তো, অপূর্ব গান, পছন্দের গান। রবীন্দ্রনাথের গান অ্যাকচুয়ালি গাইতে বসলে শেষ হবে না, শেষ হবে না, 2 ঘন্টা অনায়াসে গাওয়া যায় প্রতিটা গান। ওর গান চয়েস খুব ভালো লেগেছে আমার। নয়ন তোমার আমার ভীষণ পছন্দের গান, গাইতে পারার মতো অবস্থায় খুব ছিলাম ভালো না, হয়েছে, মানে খুব সুন্দর গলাটাও হয়েছে। খুব মানে কষ্ট হচ্ছে। আমরা জানি না ওরকম কেন তিনজনে গলাটা- মাঝে মাঝে প্ল্যান করি, মানে এটাও আমরা প্ল্যান করেছিলাম, ওই জন্য ও একটা গান চুজ করেছিলাম, আমরাও দুজনে ভেবেছিলাম একটা কিছু আমি দুটো গান গান করবো। choose হ্যাঁ। করেছি, একটাই নয় হলো চাপে গেছে, সময় হয় সময় হয় নয় হলো তোমার এটা তোলা ছিল, আর আরেকটা তোলা ছিল দাঁড়াও মনো। তারাও পছন্দের গান, এটা তারাও মনে অনন্ত ব্রহ্মাণ্ড আছে। মানে ওটা আমার এত অ্যাপ্রোপ্রিয়েট লাগে। শ্রাবণ মাসে আমার যেন মনে হয় শিবের জন্য গানটা নাকি ইউনিভার্সের জন্য গানটা, চোখের সামনে মনে হয় যে পৃথিবীর বাইরে কোথাও আছে। যাক, চোখের পছন্দটা সামনে মিললো। এই শুধু- দাঁড়াও মনে অনন্ত ব্রহ্মাণ্ড আমার মানে টপ মোস্ট পছন্দের গান, আমার সবই পছন্দের গান। কিন্তু গান কিছু কিছু আছে যেগুলো মাথা থেকে বেরোয় না। ওরকম- সবসময় বেরোয় না। আমি খালি ভাবছি নয় না তোমার এটা আমি কেন চয়েস করলাম না গাইবো বলে। ও যখন গাইছে আমার আফসোস হচ্ছে, বাবা এই গানটা তো আমার পছন্দের গান, আমি থেমে থাকতেই পারছি না, আমি যেন গেয়েই ফেললাম ওর সাথে। বললাম, তুমি গাও, আমি আমার পায়ে নিজেরও কষ্ট এই গান হচ্ছে শুনে আমি থেমে থাকতে পারি? আমি কি করে থামবো? আমি গাইলাম। প্রেয়ার সং, ওই তো তুমি বললে না প্রেয়ার আর প্রেম দুটোর জন্য অ্যাপ্লিকেবল এই গানটা। যাই হোক, এই রবীন্দ্রনাথের হাত ধরে একসাথে থাকাটা খুব জরুরি। এটা একটা জীবনের নিজেদের মতো করে ছোট্ট করে কোয়ালিটি টাইম। আমরা গান বাজনা করি, চর্চা করি না, বাড়বে কমবে তো না কিছু, যাইটুকু করবো বাড়বে। একদম কমানোর চেষ্টা করবো। আমার না। ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে গেল। আমি তখন ক্লাস 7-এ পড়ি, বাঁশবেড়িয়াতে একটা বয়েজ স্কুল আছে, ঠিক আছে, ওখানে কম্পিটিশন হবে, আর আমাকে যে স্যার